সকলেই কি খাবে বলল। মানিক নামতে গিয়েও আবার ফিরে আসলো। বিন্দুর সিটের কাছে এসে ডাকলো মেয়েটিকে। ভাবি, ঘুমিয়ে গেছেন? জানালার সাথে মাথা ঠেকিয়ে ঘুমে ঢুলু ঢুলু করে চলছে বিন্দু। বৈরী হাওয়ায় দু চোখ জুড়ে ঘুমের এসে হানা দিয়েছে। আকস্মিক মারিদের কণ্ঠস্বর শুনে ধরফড়িয়ে উঠে বসলো। জানালার বাইরে দৃষ্টি রাখলো। এখনো গম্ভীর অম্বরে তলিয়ে আছে পৃথিবী। মাথার ওপর কাপড় এনে নিল মেয়েটি। ঘুম ঘুম কণ্ঠে শুধালো, কি হয়েছে ভাইয়া? আমরা কি এসে গেছি নাকি? না ভাবি, পৌঁছাতে পৌঁছাতে ভোর হবে। খাবার আনতে যাচ্ছি। আপনার জন্য কি আনবো? খাবারের কথা শুনে খিদে যেন লাফিয়ে বেড়ে গেল। কিছুক্ষণ আগেই খিদের জ্বালায় পেটের মধ্যে ট্রাক জ্বালাচ্ছিল। পানির পিপাসাও লেগেছিল। দুবাগের কোনোটাই মীরা পানি দিয়েছে জানে না সে। হনুমানমুখী লোকটির ভয়ে আর খাওয়ার কথা বলতেও পারেনি। সেই যে জানালার পাশ ঘেঁষে বসেছে, একটু নড়াচড়াও করেনি। আর চোখে একবার চাইলো অর্ণের দিকে। চোখ বন্ধ করে মাথা এলিয়ে রেখেছে সিটে। ঘুমিয়ে আছে না জেগে আছে বোঝা যাচ্ছে না। বিন্দু রিনরিনে গলায় বলে ওঠে, আমার জন্য রুটি আর কলা নিয়ে আসেন, কষ্ট করে একটা পানিও নিয়ে আসেন। মারিদ মাথা নাড়িয়ে চলে গেল। বস, তোর জন্য আমি চিকেন ফ্রাই নিয়ে আসছি। মিথিলার উদ্দেশ্যে কথাখানা বলে গাড়ি হতে নেমে পড়ল অভি। মিথিলার তীক্ষ্ণ দৃষ্টি অর্ণের পানে। সুদর্শন সুঠামদেহির ওপর বাঁকা চোখে তাকিয়ে রইল। এক প্রকার গিলে খাচ্ছে অর্ণকে। পরপর তীক্ষ্ণ দৃষ্টি বোলাতে থাকে বিন্দুতে। মেয়েটির জানালার সাথে মাথা ঠেকিয়ে ঝিমিয়ে চলছে। আধা ঘন্টার মধ্যেই তারা চলে আসলো। যার যার খাবার দিয়ে জায়গায় বসতেই গাড়িটি তীব্র গতিতে ছুটে চলল অভিমুখে। বিন্দু রুটি কলা মুখে পুরে চোরা চোখে একবার চাইল অর্ণের দিকে। লোকটা সেই একই স্থানে হেলিয়ে আছে। ঘুমিয়ে আছে নাকি জেগে আছে? সে পাশে বসে একা একা খাচ্ছে, আর তার কি লোকটাকে সাধা উচিত? বিন্দু নিজের জনদরিদ্র বিবেককে দিল এক ধমক। যে খায় খাক, না খায় না খাক, তার কি? বিন্দু রুটি কলা খেয়ে পানি খেয়ে নিল। গাড়িটা থামায় সে ভেবেছিল সিট বদল করবে। তার হলো কই। না সাদি তার স্থান থেকে উঠেছে, না এই হনুমানমুখ লোকটি নিজ স্থান থেকে এই বিন্দুকে নড়েছে। কয়েক মিনিট গড়াতেই ঘুমে ঠুলুমুলু হয়ে পড়ল বিন্দু। গাড়ির ঝাঁকুনিতে ধরফড়িয়ে উঠল কয়েকবার। খোলা জানালা গলিয়ে আসা বৈরী হাওয়ায় একসময় গভীর ঘুমে তলিয়ে গেল মেয়েটি। নিজের অজান্তেই ঠাঁই নিল পুরুষালী সুঠামদেহী শৈল কাঁধের উপর। তার মাথার উপর ফিনফিনে পাতলা ওড়নাটা লুতুপুতু খাচ্ছে অর্ণের বাহুতে। কপালের কাছে ছোট ছোট চুলগুলো ছুঁয়ে দিচ্ছে অর্ণের সুশীল মুখশ্রী। অর্ণের চোখ জোড়া দুম করে খুলে গেল। তার নাসারন্ধ্রে প্রবেশ করে মেয়েটির চুল থেকে আসা সুবাসিত সুগন্ধিত ঘ্রাণ। স্নিগ্ধ ছোট্ট একটি মুখ, কি নিশ্চিন্তে তলিয়ে আছে ঘুমে। সবটাই অর্ণের তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করলো। মেয়েটির মাথাখানা আস্তে করে সরিয়ে মেয়েটির সিটের সাথে হেলান দিয়ে রাখলো। বিন্দু নড়ে চড়ে আবার ঘুমিয়ে পড়ল। তবে কয়েকবার যেতে না যেতেই পুনরায় বিন্দুর স্থান হলো অর্ণের পেশিবহুল বাহুতে। অজান্তেই জড়িয়ে ধরল পুরুষালী শক্তপোক্ত বাহু। মেয়েটি যেন ঘুমের ঘরেই খুঁজে নিল একটি ভরসাযোগ্য স্থান। নিশ্চিন্তে তলিয়ে গেল গভীর নিদ্রায়। রুহির কণ্ঠস্বর বিন্দুর কর্ণে পৌঁছেতেই তবে তার জায়গার কোনো তাড়া দেখা গেল না। মৃদু গলায় রুহি পুনরায় ডাকল। মেয়েটি ঘুমের ঘরে উম করে নড়ে চড়ে কোলবালিশ জড়িয়ে পুনরায় ঘুমের প্রস্তুতি নিচ্ছে। তবে মেয়েটির ঘুমের 12টা বাজিয়ে কেউ বলে উঠল, ভাবি, উঠবেন না? ঘুম হয়নি? কাঁথা বালিশ এনে দেব? এটা মারিদের গলা। চিনতে একটুও অসুবিধে হলো না বিন্দুর। আশ্চর্য, লোকটা তার বেডরুমে কি করছে? বিন্দুর খুব বলতে ইচ্ছে করলো। ভাবি ভাবি করে তো একেবারে মুখে ফেনা তুলে ফেলেন, অথচ আমার না হওয়া বরটাই এনে দিতে পারলেন না। একদিন জড়িয়ে ধরে ঘুমাতেও পারলাম না। আসছে শীত, এই শীতে কম্বল না থাকলেও বরটাই কিন্তু আমার চাই চাই। ঘুমের তাড়নায় এসব কিছুই বলা হলো না। ঘুমের মধ্যেই বিরক্তিতে চোখ কুঁচকে এলো মেয়েটির। কোলবালিশটা এত শক্ত কেন? মানুষ কলহ আর গাড়ির হর্নের শব্দে কান ঝালাপালা হয়ে যাচ্ছে। টিপ টিপ করে চোখ মেলে তাকালো বিন্দু। মাথার নিচের বালিশখানা কেমন শক্ত। মনে হচ্ছে সারা রাত ইটের ওপরে শুয়েছিল সে। আধ বোঝা চোখ মেলে তাকাতেই হকচকিয়ে গেল মেয়েটি। মারিদ, সাদি, রুহি দাঁড়িয়ে আছে তার মুখের সামনে। আশ্চর্য, এরা তার বেডরুমে কি করছে? কপালে উষ্ণ নিঃশ্বাসের আভাসটুকু পেতেই মেয়েটি হতবম্ব চিত্তে পূর্ণ দৃষ্টিতে তাকালো মাথা উঁচু করে। অমনি মেয়েটির আত্মা কেঁপে উঠল। তার মাথা অর্ণের কাঁধে। কোলবালিশের মতো অর্ণের বাহু জড়িয়ে ধরে আছে। চোখ কপালে উঠে দাঁড়ালো মেয়েটির। অর্ণ নির্লিপ্ত ভঙ্গিতে মোবাইল ফোনে স্ক্রল করে চলছে। নিজের অবস্থান সক্রিয় হতেই ছিটকে দূরে সরে গেল মেয়েটি। সারা রাত লোকটির কাঁধের উপর চেপে ঘুমিয়েছিল। অস্বস্তি, লজ্জা, ভয় মিশ্রিত অনুভূতি হলো মেয়েটির। চোরের মতো হাঁসফাঁস করলো।
অর্ণ নির্বাক নির্লিপ্ত গম্ভীর তার মুখখানা। সে উঠে দাঁড়ালো দৃঢ় পদচারণায়, গটগট করে বাস হতে নেমে পড়ল। এতক্ষণ রক্তচক্ষু নিয়ে তাকিয়েছিল মিথিলা। অর্ণ নামতেই সে পিছু ছুটল। মারিদ সাদি হাসলো ঠোঁট টিপে। বিন্দু মনে হচ্ছে চুরি করে ধরা পড়েছে এমন ভাবভঙ্গি। লজ্জায় গুটিয়ে গেল বেচারি। বাকিরা নেমে গেছে। রুহি ব্যাগ হাতে তুলতে তুলতে সাদির দিকে তাকিয়ে কটমট করে বলল, দাঁত কেলিয়ে হাসার কি আছে? বড় ভাইয়ের কাঁধে চড়ে এসেছে তো কি হয়েছে? আমি আর বিন্দু কি ভিন্ন? আপনারা দাঁত কেলিয়ে ওকে অস্বস্তিতে ফেলছেন কেন? সরুন। ফুলের রানী, আমার সাথে আয়। বিন্দু মাথার কাপড়টা টেনে গুটি গুটি পায়ে নেমে দাঁড়ালো বাস হতে। সবেমাত্র পূর্ব দিগন্তের কিনার ঘেঁষে লাজুক সূর্যটা উকি দিচ্ছে। সবাই হাত মুখ ধুয়ে খাবার হোটেলে ঢুকেছে। রাস্তার পাশেই টিউবওয়েল। বিন্দু মুখ ধুয়ে বড় বড় চক্ষু যুগল করে রেখে চলেছে প্রকৃতির সৌন্দর্য। ক্ষেত ভরা ফসলে সূর্যের কিরণ পড়ে কেমন জলমল করছে। বাতাসের তালে তালে নেচে যাচ্ছে মাঠ ভরাট ফসল। বিন্দু মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে মারিদের উদ্দেশ্যে বলল, আপনাদের গ্রামটা অপূর্ব সুন্দর ভাইয়া। এই গ্রামে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ভাবি, সব ঘুরিয়ে দেখাবো আপনাদের। এখন আসুন নাস্তা করে নেই। মারিদ হাসে। যার মন সুন্দর তার কাছে সবাই সুন্দর। মেয়েটি বড্ড চঞ্চল ও সহজ সরল। জানতে চাইল রুহি। আর কত দূর ভাইয়া? জবাবে মারিদ শুধালো, এই তো মিনিট 10 লাগবে। চলো চলো, হোটেল খাবার খাওয়ার জন্য সবাই ঢুকে গেছে। সবুজ শ্যামল ফসলে ভরা ছোট্ট একটি গ্রাম। এই গ্রামে বেড়ে ওঠা মারিদের। কলেজ লাইফে স্থান করেছে ঢাকা শহরের। বেশ বড় সড়ো একটা পুরনো বাড়ি মারিদের। উপরে টিনের চাল দিয়ে ভেতরে দেয়াল টেনে গড়িয়েছে অনেকগুলো রুম। কাঠের মাচার উপরও দুপাশে বানিয়েছে কক্ষ। রাতের বেলায় মেয়েদের সুবিধার্থে সিঁড়ি গোড়ায় একটি বাথরুম করেছেন। বাথরুম, গোসলখানা, কলপার সবটাই ঘরের বাইরে। বিয়ের আর মাত্র 2 দিন বাকি। অনেক আত্মীয় স্বজন চলে এসেছে। সাদি, মারিদ, সারফরাজ, অর্ণ একটি রুম নিল। রুমগুলো বেশ বড়, ধরুন অনায়াসেই 4 জন দিব্যি কাটাতে পারবে। তাছাড়া রুমের দুপাশে 2টো খাটের ব্যবস্থা করে নিয়েছে মারিদ। বিন্দু, রুহি, মিথিলা যেহেতু কাজিন, তাই তাদের সুবিধার্থে থাকার জন্য একটি রুম দিয়েছে। এতে মনে মনে বেশ অসন্তুষ্ট মিথিলা। ঘড়ির কাঁটা টিকটিক করে জানান দিচ্ছে সময় এখন দুপুর 12:30। সারা রাত সজাগ থাকায় সাদিরা এসেই ঘুম দিয়েছে সবাই। শুধু বিন্দুর চোখে ঘুম নেই। বিন্দু কিছুক্ষণ সোফায় বসে মুচড়ামুচড়ি করে। না, তার চোখের পাতায় কোনো ঘুমের রেশ মাত্র দেখা মিলল না। ঘুমাবে কি? সারা রাত পড়ে পড়ে ঘুমিয়েছিল যে। বিছানা জুড়ে মিথিলা আর রুহি ঘুমিয়ে আছে। রুমে বসে থাকতেও ভালো লাগছে না মেয়েটির। বাইরে অনেক মানুষ, কিন্তু কাউকেই তো সে চেনে না। কি করবে? বিন্দু দ্বিধাদ্বন্দ্ব নিয়েই পা বাড়ালো রুমের বাইরে। বাড়িটির চারপাশে ঘুরিয়ে মোট 5টি ঘর, মধ্যখানে রয়েছে বিশাল উঠান। গ্রামের ঘরবাড়িগুলো এমন করেই গড়েন গ্রাম বাসিন্দারা। বিন্দু উঠানের একপাশে নেমে দাঁড়ালো। ছোট্ট ছোট্ট একদল ছেলে মেয়ে খেলা করছে উঠানে। ঘরের একপাশে রান্নাঘর, সেখানে দেখা যাচ্ছে বেশ কিছু মহিলা সদস্য, যারা ভিন্ন ভিন্ন কাজে হাতে হাত লাগাচ্ছে। এই গ্রামীণ পরিবেশ বেশ ভালো লাগছে বিন্দুর। এখানে কি করছেন ভাবি? আচমকা কারো কণ্ঠস্বর শুনে হকচকিয়ে গেল বিন্দু। সহসাই পেছন ফিরে তাকালো সে। মারিদ দাঁড়িয়ে, তার পাশেই দাঁড়িয়ে আছে অর্ণ। ওদের দেখে বেশ অবাক হলো মেয়েটি। সে ভেবেছে ওরাও হয়তো ঘুমিয়ে আছে। অর্ণর শরীরে নজর পড়তেই আঁখি পল্ল বড় বড় হয়ে এলো তার। সুঠামদেহী গতরে কালো শার্ট, হাতাখানা কোনোই পর্যন্ত গোটানো। জিন্স প্যান্ট পা থেকে অনেকটাই উপরে ওঠানো। খালি গায়ে কাদায় ছোড়াছুড়ি হতেও কাদা। খালি পায়ে কাদায় ছোড়াছুড়ি, হাতেও কাদা। কালো শার্টে গায়ে ফোঁটা ফোঁটা কাদার ছিটে। মারিদের শরীরেও একই অবস্থা। এরা কি কোথাও আছাড় খেয়ে এসেছে? আছাড় খেলে তো পুরো শরীরে কাদা থাকতো। ওদের এই হাল দেখে বিস্মিত হলো মেয়েটি। অর্ণকে সাদামাটা এই রূপে প্রথমবারের ন্যায় দেখলো বিন্দু। মেয়েটি মারিদের প্রশ্নের উত্তর না দিয়ে অবাক গলাতেই জিজ্ঞেস করলো, আপনাদের এই অবস্থা হলো কি করে ভাইয়া? নদীর পাড়ের ঘাটটা ভাঙা ছিল, সেটা ঠিক করলাম। বিয়ে বাড়ি, কত মানুষকে আবার ভেঙে পড়ে হাত পা ভেঙে ফেলবে, তাই সেটা মেরামত করে আসলাম। আপনি একা একা এখানে কি করেন? ওরা এখনো ওঠেনি? বিন্দু অবাক হলো। কত বড় শিক্ষিত মানুষ হয়েও কাদায় নেমে ঘাট মেরামত করে। ওদের পেশা সম্পর্কে অবগত নয় সে। তবে এরা যে বড় কোনো চাকরি বাকরি করে শিওর বিন্দু। বিন্দু ঠোঁট নেড়ে কিছু বলার আগেই অর্ণ গম্ভীর গলায় শুধালো, প্যান্টের পকেট থেকে মানিব্যাগ আর ফোনটা বের কর। আকস্মিক এমন অপ্রত্যাশিত কথা শুনে চমকালো থমকালো বিন্দু। চক্ষু যুগল বড় হয়ে এলো মেয়েটির। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল অর্ণের দিকে।
সে যা শুনেছে সত্যি শুনলো নাকি ভুল। অর্ণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মেয়েটির দিকে, গলা চাপিয়ে গম্ভীর গলায় দিল এক ধমক। গাধীর মতো তাকিয়ে থাকিস কেন? কি বললাম কথা কানে যায় না? জি। বিস্ময়ে হতবাক বিন্দু। লোকটির হঠাৎ কি হলো? বিন্দুর বেকুবের ন্যায় মুখখানার দিকে তাকিয়ে দাঁত পিষল অর্ণ। দাঁতে দাঁত পিষে চিবিয়ে চিবিয়ে বলল, প্যান্টের পকেট থেকে মানিব্যাগ ফোনটা বের কর। কথাটা আর একবার রিপিট করতে হলে তোর কান গরম হয়ে যাবে। অর্ণর গম্ভীর ধমকে ভরকে গেল বিন্দু। ভীতে হয়ে সামান্য সামনে গিয়ে দাঁড়ালো অর্ণের পাশে। দুজনের মধ্যে কেবল ইঞ্চি কয়েক দূরত্ব। বিন্দু শুকনো ঢোক গিলে গলাখানা ভেজানোর চেষ্টা চালায়। মরুভূমির ন্যায় শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে গলাদয়। মেয়েটি তার কাঁপা কাঁপা হাত বাড়িয়ে দিল অর্ণের প্যান্টের পকেটের কাছে। বুক কাঁপছে তার। পকেটের অতি নিকটে পৌঁছে গিয়েও হাতখানা থেমে গেল। অস্বস্তি অপ্রস্তুত থতমত মুখশ্রী মেয়েটির। অর্ণর তীক্ষ্ণ দৃষ্টি মেয়েটির কম্পিত হাতে। অর্ণর ধারালো চোয়াল দেখে ভীতিকর হয়ে পড়ে বিন্দু। দ্বিধাদ্বন্দ্বের হাতখানা গলিয়ে দিল অর্ণের প্যান্টের পকেটে। বিন্দু অনুভব করলো তার নাজুক হাতখানা থরথর করে কাঁপছে। বিন্দু প্রথমে অর্ণর প্যান্টের পকেট থেকে মানিব্যাগ বের করে আনে, তারপর পুনরায় হাত গলিয়ে একটা অ্যাপল খচিত অ্যান্ড্রয়েড ফোন বের করে আনে। বিন্দু অস্বস্তিতে ডোবা আর চোখে চাইল মারিদের দিকে। লোকটা ওদের তাকিয়ে মিটমিট করে হাসছে। অর্ণ সম্পর্কে যতই বড় ভাই হোক, তবুও লোকটির সাথে কথা বলতে তার অস্বস্তি বোধ হয়। বিশেষ করে লোকটির ধূসর ঘোলাটে নেত্রের তীক্ষ্ণ চাহনি তাকে মুচড়ে দেয়। বিন্দু কোনা চোখে একবার অর্ণের বুকের দিকে তাকালো। গলার নিচে প্রথম দুটো বোতাম খোলা, দরুন ফর্সা বুকের কালো কুচকুচে লোমশ উঁকি মেরে বেরিয়ে আছে। ফর্সা বুকে কালো লোমশগুলো দেখতে বেশ আকর্ষণীয় লাগছে। বিন্দু চোরা চোখে তাকালো অর্ণের দিকে। লোকটি তার দিকেই কেমন করে যেন তাকিয়েছিল। অর্ণের তীক্ষ্ণ দৃষ্টিতে দৃষ্টি পড়তেই ভরকালো থতমত খেলো মেয়েটি। দুম করে নেতিয়ে পড়ল মেয়েটির দৃষ্টি। কম্পিত হাতখানি এগিয়ে গেল সুঠামদেহীর বক্ষস্থলে। থরথরিয়ে কাঁপা হাতখানা রাখলো অর্ণের বুক পকেটের ওপরে। ধীরে সুস্থে আঙুলগুলো পুড়ে দিল বুক পকেটের ভাঁজের মধ্যে স্থানে। একটি অ্যাপল খচিত বাটন, ফোন আর কিছু খুচরো টাকা বেরিয়ে এলো পকেট হতে। লোকটির কথা মতো তো এগুলো নিল। এখন এগুলো সে কী করবে? তবে তাকে কষ্ট করে কিছুই বলতে হলো না। তার আগেই গম্ভীর গলায় শুধালো অর্ণ, এগুলো তোর কাছে রাখ, চাইলে ফোন দেখতে পারিস। শুধু কেউ ফোন দিলে ধরবি না, আর নাক কেটে দিবি। যা ঘরে যা, উঠানের বাইরে যেন না দেখি, রুমে যা। নিজের বুড়িটুকু ঝেড়েই বড় বড় পা ফেলে এগিয়ে যেতে থাকে বাড়ির বাইরে। মারি তো চলল ওই পথেই। বিন্দু একবার অর্ণের গমন পথে চায়, তো একবার হাতের মুঠোয় অর্ণের ফোন আর টাকার দিকে চায়। মেয়েটির চোখে মুখে বিস্ময়, দৃষ্টিতে অবাক আর হতভম্ব। চাইলে ফোন দেখতে পারিস, এত ভালো হলো কবে? এ বেটা হনুমান মুখে লোক হতেই পারে না। নিশ্চয়ই নদীতে থাকা বুড়ি হনুমান মুখ লোকটিকে নিয়ে চম্পট দিয়েছে। এ বেটা কিছুতেই অর্ণ হতেই পারে না। কে গো মা তুমি? হতভম্ব বিন্দুর আকাশ কুসুম কল্পনার অবসান ঘটিয়ে তার কর্ণ স্পর্শ করে একটা মহিলা কণ্ঠস্বর। অর্ধবয়স্ক এক মহিলা, আধ পৌর করে পড়ে আছে একখানা বেগুনি রঙের সুতি কাপড়। বিন্দু সালাম দিল, মৃদু স্বরে বলল, মারিদ ভাইয়ের বন্ধু অর্ণ আছে না, আমি তার বোন। ভদ্রমহিলা হেসে বললেন, বইন? হায় খোদা, আমি চিনবার পারি নাই। দেহ পোলার কাণ্ড, বইনদের নিয়ে আইসে আমাগো লগে পরিচয় করাইয়া দিবে না। তয় তোমার নাম কি মা? তোমার বাপ মায়ে কেমন আছে? গ্রাম্য ভাষায় মুচকি হাসি। মহিলার এত প্রশ্ন আর গদগদ আত্মহারা কথায় কিঞ্চিত ভরকায় বিন্দু। মহিলাটির কথা বোঝাই যায় না অর্ণের পূর্ব পরিচিত লোক। বিন্দু মাথা নাড়িয়ে পুনরায় ক্ষীণ স্বরে বলে, জি, আমার নাম নাজিবা বিন্দু। মা বাবাও ভালো আছে। মেয়েটির মুখ জেরে অস্পষ্ট সুরে বেরিয়ে এলো বাবা শব্দটি। তার জন্মদাতা যেখানে আছে সেখানে ভালো মন্দ খবর পাওয়া মানব জীবনের সাধ্যের বাইরে। নিজের অজান্তেই সাজ্জাদ রেজাকে বাবা বলে সমর্থন করেছে সে। বিন্দুর ভাবনার মধ্যেই মহিলা ফের বলে ওঠে, তুমি এখানে একলা একলা কি করো মা? রুমে ভালো লাগছিল না, তাই একটু বাইরে বাতাসে বের হলাম। বড্ড বিনয়ী কণ্ঠে বলল বিন্দু। কথাখানা শুনেই ভদ্রমহিলা কাউকে হাঁক ছেড়ে ডাকলো, লতা, মেরি, সুন্দরী, কোথায় তোরা? এদিকে আয়। সবাইকে। শেয়ানা মাইয়া থাকতে তোমার একলা থাকা লাগবে কেন? মায়া। ভদ্রমহিলার কথা শেষ হতে না হতেই ৩-৪টা মেয়ে ছুটে এলো। দুটো মেয়ে বিন্দুর সমবয়সী, আর দুটো হবে হয়তো 13-14 বছরের। ওরা এসে দাঁড়াতেই মহিলা শুধালো, এই হলো আমাগো মেহমান, তোগোর বইন লাগে। ওরে তোদের সঙ্গে সঙ্গেই রাখবি। নতুন আইসে, কিছু চেনা না, সুবিধা অসুবিধা খেয়াল রাখবি। ওদের সঙ্গে থাহো মা, ঘুরে ফুরে আহো, ভালো লাগবে।
মিষ্টি হাসি। এক রাশ মমতাময়ী গলাতে কথাগুলো বলে নিজের কাছে ছুটে গেলেন ভদ্রমহিলা। তার নাম পরিচয় কিছুই জানা হলো না মেয়েটির। বড্ড সহজ সরল মানুষ ভদ্রমহিলা। মেয়েগুলোর সাথে পরিচয় হলো বিন্দুর। দুটো এবারে টেনে উঠেছে আর দুটো এইটে। গ্রামের চঞ্চল মেয়েগুলো পেয়ে বিন্দুর একাকিত্ব লেজ গুটিয়ে পালালো। ওদের মধ্যে থেকে সুন্দরী করে মেয়েটি বলে উঠল, আচ্ছা শহরে আপা, চলুন নদীর পাড়ে ঘুরে আসি। মেয়েটির নাম সুন্দরী হলেও তার গায়ের রংটা একেবারে বিপরীত। শ্যামলা বললেও ভুল হবে, কালো তার গায়ের রং, কিন্তু ভীষণ মায়াবী স্নিগ্ধ তার মুখশ্রী। কণ্ঠস্বর রয়েছে কেবল চঞ্চলতা। কিন্তু অবাক হয়ে দেখলো মেয়েটার মায়াবী হাসি। মারিত বলছিল নদীর ঘাট মেরামত করেছে, তবে কি নদীর ধারের কাছেই, জানতে চাইল সে। নদী কি খুব কাছেই? হ, 2 মিনিটও লাগবে না, চলুন আপা আপনাকে ঘুরিয়ে আনি। চঞ্চল কণ্ঠে বলে ওঠে সুন্দরী। বিন্দু মেয়েটির গলা টিপে দিয়ে বলল, এখন নয় শ্যামাঙ্গিনী, তোমার আরও একজন আপা আছে, তাকে নিয়ে বিকেলে ঘুরতে যাব, ঠিক আছে? নিয়ে যাবে না তখন? আপনি আমারে কি নামে ডাকলেন? বিস্ময় প্রকাশ করে উঠল সুন্দরী। বিন্দু শুধালো, শ্যামাঙ্গিনী, তোমাকে আমার খুব ভালো লেগেছে, তাই ভালোবেসে তোমার নাম দিলাম শ্যামাঙ্গিনী। তোমার পছন্দ হয়নি? চোখ ছলছল করে উঠল সুন্দরী নামের মেয়েটির। চাপা কষ্টে বলে ওঠে, মা ছাড়া আজই পর্যন্ত কেউ আমার সঙ্গে এত ভালোবেসে কথা বলেনি, এত সুন্দর নামে ডাকেনি। আপনি খুবই ভালো আপা, আমার খুব পছন্দ হয়েছে আপনার দেয়া নামখানা। কালো মানে কুৎসিত নয়, নিজেকে কখনো ছোট মনে করবে না। তুমি সুন্দর, কারণ যার মন সুন্দর সেই হচ্ছে প্রকৃতির সুন্দর। বিন্দু পুনরায় বলে ওঠে, গোসল করার ব্যবস্থা কোথায়? গোসল করা প্রয়োজন। আপনি একটু বসেন আপা, মা আমাদের পানি আনতে কইছিল নদী থেইক্কা। কয় কলস পানি এনে একসাথে গোসলে যাব না? বিন্দু দ্বিমত করলো না, মাথা নাড়িয়ে বলল, আমি রুমে আছি, ডেকে নিয়ে যেও। ওরা সম্মতি দিয়ে চলে গেল। বিন্দু ফিরে গেল ওদের বরাদ্দ রুমে। রুহি আর মিথিলা এখনো ষাঁড়ের মতো ফোঁস করে ঘুমাচ্ছে। সুযোগখানা লুপে নিল বিন্দু। অর্ণর মোবাইল ফোনটি নিয়ে বসলো সোফায়। ফোন না চালালেও বেশ ভালোই বোঝে অ্যান্ড্রয়েডের স্মার্টফোন সম্পর্কে। বিন্দু ফুরুত করে সরাসরি ইউটিউবে ঢুকলো। কি দেখবে করে ভেবে চলেছে। অনেক ভেবে চিন্তে ভূতের কার্টুন বের করে দেখতে লাগলো। না, আর ইউটিউব দেখতে ভালো লাগছে না। ইউটিউব হতে বেরিয়ে আসে মেয়েটি। টাচ করলো ফেসবুক অ্যাপে। বেশ অনেকটা সময় ফেসবুকে স্ক্রল করে। ফোন কোথায় পেলি তুই? আচমকা কারো কণ্ঠস্বর শুনে ভরকায় বিন্দু। ঘুমো চোখে তাকিয়ে আছে রুহি। তার পূর্ণ দৃষ্টি মোবাইল ফোনে পড়তেই ঘুম পালিয়ে হাওয়া, চোখ বড় বড় হয়ে এলো তার। বিস্মিত চোখে তাকিয়ে অবাক হয়ে বলল, ভাইয়ের ফোন তোর কাছে? কিভাবে কি? বিন্দু ফেসবুক থেকে বেরোতে বলল, আমার কাছে রাখতে দিয়ে গেছে। ভাইয়া ফোন রাখতে গিয়ে দিয়ে গেছে, তাও আবার তোর কাছে? হাউ ইম্পসিবল। আপা গোসলে যাবেন না? আমরা এসে গেছি। রুমে ঢুকতে বলল সুন্দরী। বিন্দু অর্ণর ফোন দুটো আর মানিব্যাগ নিজের পার্স ব্যাগে পুরে নিল। ব্যাগ হতে কাপড় চোপড় বের করতে রুহিকে বলল, কাপড় চোপড় বের কর, গোসলে যাব। সম্মতি দিল রুহি। গোসল করা প্রয়োজন। শরীরটা কেমন ম্যাচ করছে। দাঁড়া, মিথিলা আপুকেও ডাকি, একা একা কিছু চিনবে না সে। নিজের ব্যাগের দিকে পা বাড়ায় সে। নিচে ফ্লোর করে চারপাশে মুড়িয়ে আছে টিনের বেড়া। গোসলখানায় ঢুকে নাক সিটকায় মিথিলা। এইখানে সে গোসল করবে? ইম্পসিবল। সে নাক চেপে ধরে বলল, এখানে গোসল করা আমার পক্ষে সম্ভব নয়। বাড়ির ভেতরে কি আর ওয়াশরুম নেই? মিথিলার কথা শুনে রুহি বিরক্ত হলো। লতা নামের মেয়েটি বিনয়ী গলায় বলল, না আপা, ঘরের ভেতরে কোনো গোসলখানা নেই, আমরা সবাই এখানেই গোসল করি। এটা গ্রাম আপু, 2 দিন অ্যাডজাস্ট করে নাও। রুহির কথায় নাক কুচকে যায় মিথিলার। অ্যাডজাস্ট আর সে? তার মতো ছকছকে মেয়েটি এতটা দূর দিন এলো এই নোংরা পানি, নোংরা স্থানে শাওয়ার নিতে হচ্ছে। অর্ণকে পাওয়ার জন্য আর কি করতে হবে আল্লাহ মাসুল। গোধূলি বেলা, সূর্যের উত্তপ্ত কিরণ নিস্তেজ হয়ে পড়েছে। পশ্চিম আকাশ ঘেঁষে রক্তিম কৃষ্ণচূড়ার ন্যায় উষ্ণ রশ্মি ছড়িয়ে আছে পশ্চিম আকাশে। মারিদের বাড়ি হতে 1.5-2 মিনিটের হাঁটলেই সরু একটা নদী। নদীটি বাড়ির পেছনের দিকে। সুপারি গাছে কাঠ পিটিয়ে বানানো ঘাটের পাশেই রয়েছে বিশাল আকারের একটি গাছ, যার কাণ্ড শাখা প্রশাখা ছড়িয়ে আছে নদীর ওপর বেশ কিছুটা জুড়ে। পানির ইঞ্চি কয়েক উপরে শূন্যে ভাসমান আছে কিছু প্রশাখা।
বিন্দু সুরসুর করে উঠে পড়ল সেই গাছটিতে। রুহি উঠল ভয়ে ভয়ে। মোটা গাছের ওপর বসলো বিন্দু, পা দুটো ঝুলিয়ে দিল নদীর পানিতে। পা দ্বারা পানি নাড়াচাড়া করতে করতে বলল, এই গাছটির নাম কি শ্যামাঙ্গিনী? জিন গাছ। সুন্দরীর কথা শুনে চমকায় রুহি, বিস্ময় কণ্ঠে বলে, কি গাছের নাম আবার কি করে জিন গাছ হয়? হাসে লতা, বলে, এটা একটা নাম মাত্র। কারা রেখেছে, কেন রেখেছে তা তো আর আমি জানি না। কোথায় কি নামে বলে জানি না। আমাদের এলাকায় এই গাছটিকে জিন গাছই বলে। বিন্দু পানি নিয়ে খেলা করতে করতে বলল, নদীটি খুব সুন্দর, দুপাশে কি সুন্দর গাছপালা, প্রকৃতির সাথে খুব মিল নদীটা। নদীটার নাম কি শ্যামাঙ্গিনী? শ্রীমন্ত নদী আপা। সঙ্গে সঙ্গেই উত্তর দিল সুন্দরী নামের মেয়েটি। রুহি মুগ্ধ দৃষ্টিতে তার পাশ তাকিয়ে পড়ল। অনেক সুন্দর তো তোমাদের গ্রামটা। ওই দিকটায় আরো সুন্দর সুন্দর জায়গা আছে, যাবেন? লতার কথা শুনেই লাফিয়ে উঠে দাঁড়ালো বিন্দু। গাছ থেকে নামতে নামতে বলল, সত্যি? তবে চলো। রুহিও উঠে দাঁড়ালো। মিথিলা গাছে চড়েনি, নদীর তীরে দাঁড়িয়ে সেলফি তুলছে। লতা আর সুন্দরী আর চোখে বারংবার তাকাচ্ছে মিথিলার দিকে। জিন্স প্যান্ট আর একটি ফিনফিনে পাতলা শার্ট মিথিলার গতরে। শার্টখানা এতটাই পাতলা যে ভেতরের অন্তর্বাস পর্যন্ত দেখা যাচ্ছে। গ্রামে এ ধরনের পোশাক বড্ড লজ্জার ও সমালোচনার ছাড়া কিছুই নয়। মিথিলার পোশাক দেখে লতা সুন্দরী মেয়ে হয়ে লজ্জা লাগছে। সুন্দরীর চোখ কুচকে তাকিয়ে ভাবছে, কই তার শহরে থাকে, তার পোশাক আশাক কত সুন্দর, মার্জিত, ব্যবহারও কত সুন্দর। মিথিলা তাদের সাথে আসছে থেকে খালি বিরক্তিকর মেজাজ দেখাচ্ছে। কথায় কথায় চটাং চটাং করেই চলছে। অহংকারী তার ভাষণে। রুহি বিন্দু লতাদের সঙ্গে আগে আগে হাঁটছে, মিথিলা পেছন পেছন হাঁটছে। গ্রামের এই মন মাতানো বসন্তের হাওয়া, পাখির মিষ্টি কণ্ঠের গান, ক্ষেত ভরা দোল খাওয়া ফসল, সবকিছুতেই ক্ষণে ক্ষণে মুগ্ধ হচ্ছে রুহি বিন্দু। তবে মিথিলার চোখে মুখে বিরক্ত ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। ভেবেছিল এখানে আসলে অর্ণের কাছাকাছি থাকতে পারবে, কিন্তু সেটা হচ্ছে কই। আসার পর থেকে এখন পর্যন্ত অর্ণের সাথে দেখাই হয়নি। তাই তো অর্ণের খোঁজেই এদের সাথে বাইরে এলো, ভেবেছে অর্ণের দেখা পাবে। তবে অর্ণের টিকিটাও দেখা যাচ্ছে না। একা রুমে ও কতক্ষণ থাকা যায়, তাই নিরুপায় হয়ে ওদের পিছু পিছু হাঁটলো। চারপাশে খোলা মাঠের মধ্যে একটি বিলের মধ্যে স্থান, সনসনে বাতাস, পাখির কিচিরমিচির শব্দ, বেশ মনোরম দৃশ্য। বিন্দুর দৃষ্টি আটকে গেল নাম না জানা ফুলে। বিলের অর্ধেক অংশ জুড়েই রয়েছে নানা ধরনের ফুল। বিন্দু একটা ফুল ছেড়ে হাতে তুলে নিল, অবাক গলায় বলল, এটা কি ফুল শ্যামাঙ্গিনী? কইতে পারি না আপা। শুকনার দিন আইলেই বিলে বা রাস্তার ধারে এইগুলা ফোটে। এগুলা কেউ লাগাই না আপা, এমনি এমনি ফুটে। সুন্দরীর কথা শুনে বিস্মিত হলো রুহি। কি বলো, এগুলো আগাছা? তো সুন্দর ফুল, চারা নিয়ে গেলে ফুল ধরবে না? লতা। সুন্দরী হাসে রুহির কথা শুনে। লতা হেসে বলে, না আপা, এগুলা হইল মৌসুম ফুল, মানে শুধু শুকনার দিনেই ফোটে, বর্ষার দিনে মরে যায়, আবার খরার দিনে বিলে বা বাড়ির আঙিনায় জন্মায়। অবিকল সূর্যমুখী ফুলের মতো ফুল, আকারে একেবারেই ক্ষুদ্র। বিন্দু একটা ফুল ছেড়ে হাতে তুলে নিল, কানে গুজতে গুজতে রুহিকে বলল, ঘাসের উপর বসি, একটা ছবি তোল। আসার সময় অর্ণর অ্যান্ড্রয়েড ফোনটা নিয়ে এসেছে। ভেবেছে দেখা হলে যদি চায় তাহলে দিয়ে দিবে। এখন ফোনটা তার কাজে লেগে গেল। গ্রুপ ফটোসহ বিভিন্ন অ্যাঙ্গেলে বেশ কিছু ছবি তুলল। ক্ষেতের মাঝে গুটি কয়েক মহিলা পুরুষ এক স্থানে জড়সড় হয়ে কিছু একটা করছে। বিন্দুর কৌতূহল জাগলো, তর্জনী দিয়ে ইশারা করলো সেথায়। কৌতূহলী গলায় শুধালো, ওখানে তারা গোল হয়ে কি করছে শ্যামাঙ্গিনী? সুন্দরী তাকালো সেদিকে, উত্তরে বলে, চীনাবাদাম উঠাচ্ছে আপা। চীনাবাদাম? অবাক হয়ে জানতে চাইল রুহি। সুন্দরী মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। রুহি বায়না ধরে বলল, চলো না কাছে গিয়ে দেখি, আমরা কখনো এগুলো চাষ করতে দেখিনি। সুন্দরী মাথা নাড়িয়ে সামনে চলল। সবাই মিলে এগিয়ে গেল সেখানে। একই এলাকার মানুষ তারা। তাদের মধ্যে একজন মহিলা জিজ্ঞাসা করল, কি রে সুন্দরী, এরা কারা? জবাবে সুন্দরী বলে, আমাগো মেহমান চাচি ঢাকা থেকে আইছে, এসব কখনো দেখে নাই তাই দেখাতে নিয়ে আইছি। ভদ্রমহিলা বললেন, অতীত লইয়া বইয়া যাস, বাদাম ভাইজা খাওয়া মনে, কাঁচা বাদাম খাইলে নিয়া দে। লতা এক থোকা বাদাম ওদের দিল। বিন্দু মুখে নিয়ে চিবিয়ে ফেলে দিল। তার কাছে কাঁচা বাদামের স্বাদটা ভালো লাগেনি। রুহি পরপরই দুটি গুটি খেয়ে ফেলল।
তার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে। মিথিলা নাক সিটকায় ওদের খাওয়া দেখে, দাঁড়িয়ে রইল দূরে। একগোছা গাছ তুলতেই বেরিয়ে এলো অনেকগুলো বাদাম। পুরুষটা মাটি থেকে গাছগুলো টেনে তুলছে আর সেই গাছের গোড়ায় থাকা বাদামগুলো মহিলারা সংরক্ষণ করছে। বাঁশের সাথে মধ্যখানে ইঞ্চি কয়েক ফাঁকা রেখে আর একটা বাঁশ বাঁধা। গাছগুলো সেই ফাঁকা স্থানে নিচ থেকে উপরে টান দিতেই ঝরঝর করে বাদামগুলো নিচে পড়ে গেল। রুহির কাছে ব্যাপারটা বড্ড ইউনিক লাগলো। কিন্তু বড় বড় নেত্র করে তাকিয়ে রইল। কতটা কঠিন কাজগুলো গ্রাম বাংলার মানুষ কতটা সহজেই নিজেদের বুদ্ধি দ্বারা সংক্ষেপে সমস্ত করছেন। আরও বেশ কিছুক্ষণ ঘুরল ওরা। বিকেলটা ফুরফুরে মেজাজেই কেটে গেল। সন্ধ্যা ঘনিয়ে আসছে। বাড়ির বয়োজ্যেষ্ঠরা উঠানে বসে বিয়ে বিষয়ে আলোচনা করছে। ডেকোরেশনের লোক লেগে পড়েছে বাড়ি সাজানোর কাজে। বিন্দু আর রুহি কলপাড়ে গেল হাত পা ধুইতে। সুন্দরী টিউবওয়েল চেপে দিচ্ছে। মেয়েটি একটুর জন্য বিন্দুর হাত ছাড়া হয় না। ফেভিকলের মতোই চিপকে আছে তার কাছে। বিন্দুরও বেশ ভালো লাগে মেয়েটিকে, তাই তো ভালোবেসে ডাকে শ্যামাঙ্গিনী। ভীষণ মিষ্টি মেয়েটি। মিন্নু, আমারও পরিচিত কণ্ঠস্বর কর্ণে পৌঁছাতেই তড়িৎ গতিতে পিছন ফেলল বিন্দু। মেহেদি দাঁড়িয়ে আছে তার সামনে। এই মুহূর্তে মেহেদিকে দেখে বিস্মিত হলো মেয়েটি। কোথা থেকে যেন বৃষ্টি ছুটে এসে জাপটে ধরল বিন্দুকে। অপ্রস্তুত থাকায় দু কদম পিছিয়ে গেল বিন্দু। রুহি অবাক হয়ে বলল, তোরা এখানে? মেহেদি এগিয়ে গিয়ে দাঁড়ালো ওদের কাছে। কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, একই প্রশ্ন, তোরা এখানে যে কিভাবে কি? মারিক ভাইয়ের বোন রুমকি আপুর বিয়েতে এসেছি। রুহির কথা শুনে বৃষ্টির ঠোঁট প্রসারিত করে বলে উঠল, মারিক ভাইয়ের বাবা আর আমার বাবা খালাতো ভাই। তাই নাকি? এই জন্যই বলেছিলি তোরা বিয়ে খেতে গ্রামে যাবি? কবে এলি তোরা? গত পরশুদিন আসছি। তোরা কখন এলি? মেহেদির প্রশ্নের জবাবে রুহি বলল, কালকে এসেছি। কই, তোদের তো একবারও দেখলাম না। পাশের গ্রামেই ফুপুর শ্বশুর বাড়ি, সেখানে গিয়েছিলাম কালকে সকালে। এই তো কিছুক্ষণ হলো আসলাম। বিন্দু আর রুহির যেন আনন্দে আর সীমা রইল না। তারা স্বপ্নেও ভাবেনি এখানে এসে বৃষ্টি আর মেহেদিকে পাবে। এটা একেবারেই অপ্রত্যাশিত ছিল। বিন্দু গদগদ কণ্ঠে বলে উঠল, ইস, আমার কি যে ভালো লাগছে তোদের এখানে পাবো, এটা ভাবনাতেও ছিল না। ভালোই হলো তোরা এখানে আছিস। বিন্দুর হাস্যজ্জ্বল মুখের দিকে তাকিয়ে ভ্রু বাঁকায় মেহেদি। আমাকে দেখে এত খুশি তুই? আসলাম। মুখ ভেঙচি কাটল বিন্দু। মুখ ছামটে বলল, তোকে দেখে কে খুশি হয়েছে? আমি তো আমার মেঘ বৃষ্টিকে পেয়ে ভীষণ ভীষণ উৎফুল্ল হয়েছি, ভীষণ খুশি হয়েছি। মেহেদি কপাল কোচকে তাকালো বিন্দুর পানে। এই ভোর সন্ধ্যায় এখানে কি করছিস তোরা? আচমকা অর্ণের কণ্ঠস্বর শুনে চমকে উঠল বিন্দু। কালো শার্ট, কালো প্যান্ট, পায়ে লেদারের শুজ পরিহিত অর্ণ দাঁড়িয়ে আছে। সাথে আছে মারিদ, সাদি আর অভি। রুহি আমতা আমতা করে বলল, হাত পা ধোয়ার জন্য এসেছি ভাইয়া। অর্ণর ভ্রু কুচকানো তীক্ষ্ণ দৃষ্টি মেহেদির দিকে। মেহেদি সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম, ভালো। গম্ভীর গলায় শুধালো অর্ণ। মেহেদি হেসে পুনরায় বলল, আমি স্বপ্নেও ভাবিনি এখানে এসে আপনাদের সাথে দেখা হবে। ওদের পেয়ে খুবই ভালো লাগলো। ছুটিটা জমে যাবে। আমার লাগেনি, ঘরে চল, ফোন লাগবে আমার। শেষের কথাটা বিন্দুর উদ্দেশ্যে বলেই গটগট করে বাড়ির মধ্যে চলে গেল অর্ণ। মেহেদির চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল অর্ণর গমন পথে। সাদি পায়ের কাছে প্যান্ট গুটিয়ে কিছুটা উপরে ওঠালো। কলপাড়ির দিকে অগ্রসর হয়ে গম্ভীর গলায় শুধোয়, এদিকে আয় হাঁপানি রোগী। নাক মুখ কুচকে তাকিয়ে পেছন পেছন নিঃশব্দে এগিয়ে গেল রুহি। বিরক্ত হয়ে বলল, কি সমস্যা আপনার? আমাকে না জ্বালালে ভালো লাগে না আপনার? এই প্রথম একটা মনের মতো কথা বললি। তোকে না জ্বালালে আমার ভালোই লাগে না। কেমন ভাই আপনি? আমার মতো ছোট্ট কিউট একটা বাচ্চাকে এভাবে জ্বালাতে কষ্ট হয় না আপনার? চোখ ছোট ছোট করে মেয়েটির দিকে তাকালো সাদি। মনে মনে বলল, তোর ওই কিউট রসালো ঠোঁট দেখলেই কষ্ট হয়, শুয়ে দিতে ইচ্ছে হয়। নেহাত পিচ্ছি তাই বেঁচে যাচ্ছিস। আর কতকাল নিজের বার্দিনিটি লাগাম টানতে হবে আল্লাহ মালুম। রুহির চোখ কুচকে তাকিয়ে আছে ছেলেটির দিকে। সাদি ধমক দিয়ে বলল, তুই কিউট কে বললো? যে বলেছে তার চোখের ডাক্তার দেখাতে বলিস। বলদের মতো তাকিয়ে আছিস কেন? কল চাপ। রুহি কথা বাড়ায় না। সে যে কথা বললেও কোনো লাভ হবে না। কথায় কথা বাড়বে, তারপর মুড়ে গিয়ে শীত ঠকবে। রুহি টিউবওয়েলে এক হাতল চাপলো। সাদি হাত মুখ ধুলো। রুহি তাকালো সাদির দিকে।
হা করে কিছু বলতে চাইলো, তার আগেই সাদি এক এলাহি কাণ্ড ঘটিয়ে ফেললো। রুহি হাত করতেই সাদি নিজের মুখের পানি কুলকুচি করে দিল মেয়েটির মুখের ভেতর। যা বাবা, একেবারে প্রেগনেন্টই হয়ে গেলি। মুখের পানিটুকু ফেলে দিয়ে ওয়াক ওয়াক করতে লাগলো মেয়েটি। পানি মুখে নিয়ে কুলকুচি করতে লাগলো। মেয়েটির আচরণ দেখে কপাল কুঁচকে যায় সাদির। গমগমে গলায় বিড়বিড় করে বলে ওঠে সে, এটা আপনি কি করলেন? এগুলো কি ধরনের আচরণ? চমকালো ভরকালো রুহি, মুখ থেকে বেরিয়ে এলো। রাগে ক্ষোভে ফুঁসছে রুহি, ঝলসে দেওয়া দৃষ্টি দিয়ে যেন সাদিকে পুড়িয়ে দিতে চায়। সাদি ডোন্ট কেয়ার ভাব নিল, না জানার ভান করে বলল, কি করেছে? মজা করছেন আপনি? কি করছেন জানেন না আপনি? করে দেখাতে হবে। রাগে ফোঁসফোঁস করতে করতে বলল রুহি। সাদি বলল, না জানি না, করে দেখ। রুহি সত্যি সত্যি অবিশ্বাস্য কীর্তি ঘটিয়ে ফেলে। মুখে পানি নিয়ে গুলকুচি করে দিল সাদির মুখে। বেচারা হা করে কথা বলে দরুন পুরো পানিটা মুখে চলে গেল। আকস্মিক এমন কিছু ঘটায় হকচকায় সাদি। সাদির থতমত খাওয়া মুখখানা দেখে রুহি মিটমিট করে হাসে। এবার দেখো চান্দু কেমন লাগে। সাদি প্রথমে হতবাক হলেও পরক্ষণেই ছেলেটির ঠোঁট প্রসারিত হলো। মুচকি হাসলো সে। বড্ড অবলীলায় মুখে পানিটুকু গিলে খেয়ে নিল। এমন ভঙ্গিতে খেলো মনে হচ্ছে কোনো সুস্বাদু খাদ্য খেলো। অতঃপর রুহির দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, নাইস টেস্ট। আশা করি খুব শীঘ্রই পুরোটা টেস্ট করতে পারবো। বলেই শেষ বাজাতে বাজাতে চলে গেল। সাদির মুখে এমন কথা শুনে তাজ্জব বনে গেল রুহি। ভেবেছিল লোকটিকে উচিত শিক্ষা দিয়ে জব্দ করবে, এখন উল্টো সেই জব্দ হয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। গ্রামের মোড়ে মেলা হচ্ছে। রুহি, বিন্দু, লতা, বৃষ্টি, সুন্দরী সহ সবাই আসলো মেলায়। মেয়েগুলো আগে আগে হাঁটছে। ওদের পেছনে রয়েছে সাদি, মারি, তর্ণ, অভি, তাদের বয়সে আরও দুটো ছেলে। সম্পর্কে তারা মারিতে চাচাতো ভাই। মেয়েরা আগে আগে গেলেও মিথিলার একটা মেয়ে পেছনে পড়ে আছে। মেয়েটির সাথে গতকাল রাতে পরিচয় হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। মারিদের কোনো এক আত্মীয়। ক্যাটাগরি অবিকল মিথিলা, পোশাক আচরণ সবটাতেই রয়েছে মিল, তাই তো জমি ক্ষীর। বাংলা প্রবাদ আছে না, রতনে রতন চেনে শেয়াল চেনে কচু। মিথিলার কোনা দৃষ্টি অর্ণের দিকে। ধূসর রঙের শার্টখানায় দ্বিগুণ সুন্দর লাগছে তাকে। মিথিলা নিজের দৃষ্টি সংযুক্ত করতে পারছে না, তার ইচ্ছে করছে গিয়ে অর্ণের ঠোঁটে কামড় দিতে। বিন্দু, দেখ তো চুড়িগুলো সুন্দর না? হ্যাঁ খুব সুন্দর, ভালো লাগলে নিয়ে নে। নীল রেশমি চুড়ি বিন্দুর সামনে ঝুলিয়ে ধরল রুহি। বিন্দু নড়ে চড়ে দেখে বসলো। বিন্দু খেয়াল করলো সবাই এটা সেটা ধরলেও সুন্দরী কিছুই ধরে দেখছে না, চোখ শুধু বুলাচ্ছে। বিন্দু কণ্ঠে খাদে নামিয়ে জানতে চেয়ে শুধালো, কি সমস্যা তোমার? কিছু নিচ্ছ না যে? মলিন হাসলো সুন্দরী, আমতা আমতা করে বলল, এগুলো আমার পছন্দ হচ্ছে না আপা, আপনারা নেন, আমি দেখি। আপা ডাকো অথচ আপার সাথে মিথ্যা কথা বলো? আমার ঢের ভালো মনে আছে, তুমি বলেছিলে তোমার মাটির গহনা চুড়ি খুব পছন্দের। তাহলে শ্যামাঙ্গিনী তার আপার সাথে মিথ্যা কথা কেন বলল? সুন্দরী মাথা নিচু করে ফেলল। মারিদের বাবার মতো তার বাবার অত টাকা নেই। ছোট্ট একটা মুদির দোকান থেকে আর কতই বা আয় হয়। সুন্দরীকে কষ্ট করে কিছুই বলতে হলো না। তার না বলা কথা যেন বিন্দু পড়ে ফেলল। সে বেছে বেছে কিছু মাটির গহনা চুড়ি কিনে দিল। সুন্দরী বাদ সাধল, এগুলো বাড়িতে অনেক আছে আপা, শুধু শুধু টাকা খরচ করার কি দরকার? বিন্দু সুন্দরীর হাতে কালো রেশমি চুড়ি পরাতে পরাতে বলল, নিয়ে ফেলে রেখো, আপা দিয়েছি, কোনো কথা নেই। সুন্দরী কিছুই বলতে পারল না। হাতের কালো চুড়ি দেখে বলল, আমি তো কালো আপা, কালো চুড়ি কেন কিনলে? কে বলেছে তুমি কালো? তুমি স্নিগ্ধ। আর যেন না শুনি তুমি নিজেকে ছোট কুৎসিত মনে করো, তাহলে আপা কিন্তু খুব রাগ করবে, বুঝতে পেরেছো? সুন্দরী মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ বুঝেছে। মানুষের কিচিরমিচির শব্দে মিথিলার মাথা ধরে আসছে। যার জন্য এত আত্মত্যাগ সে কই? কাঙ্ক্ষিত পুরুষের মুখখানা দেখে হাসি ফুটে উঠল মিথিলার ঠোঁটে। ছুটে গিয়ে দাঁড়ালো অর্ণের সামনে। কোনো কথাবার্তা না বলেই তার বাহু জড়িয়ে টেনে নিয়ে গেল একটি চুড়ির দোকানে। একজোড়া চুড়ি দেখিয়ে গত কণ্ঠে বলল, এই চুড়ি জোড়া কেমন হবে অন্য? আমাকে কিছু চুড়ি পছন্দ করে দাও না, আমি ঠিক পছন্দই করতে পারছি না। অর্ণ বিরক্ত হয়ে নিজেকে ছাড়িয়ে নিল। শান্ত স্বরে বলল, এসব মেয়ালা আমি কিছু বুঝি না, তুই অন্য কাউকে ডেকে নে। নিজের বুলিটুকু ঝেড়েই বড় বড় পা ফেলে চলে গেল। অর্ণের প্রস্থান পানে চেয়ে আছে মিথিলা।
তার চোখে মুখে তার জেদ, ক্ষোভ। এই চুড়িটার একটু বড় সাইজ হবে ভাইয়া? এক মুঠো টকটকে লাল রেশমি চুড়ি দোকানদারকে দেখিয়ে বলল বিন্দু। কতবার ট্রাই করে দেখেছে, তার হাতে ঢুকছেই না। 25-26 বছরের দোকানদারটা বিনয়ী গলায় বলল, এটার বড় হবে না আপু, ওটাই আপনার হাতে যাবে। চুড়িগুলো আমার কাছে দিন আপু, আমি পরিয়ে দিচ্ছি। বিন্দু হাত বাড়িয়ে দিল দোকানের দিকে। ছেলেটি যখনই বিন্দুর হাত চুড়ি পরিয়ে দিতে যাবে ঠিক তখনই কেউ বাজের মতো ছো মেরে নিয়ে নিল চুড়িগুলো। পোক্ত এক হাত দিয়ে বিন্দুর আঙ্গুলগুলো একত্রিত করে অন্য হাত দিয়ে বিন্দুর হাতে চুড়ি পরিয়ে দিচ্ছে। আকস্মিক এমন অনাকাঙ্ক্ষিত কাজে চমকায় ফরকায় বিন্দু। নেত্রপল্লব বড় বড় হয়ে এলো। বিস্ময় দৃষ্টিতে তাকালে অর্ণের দিকে। গম্ভীর মুখশ্রী, কানের ফোন কাঁধের সঙ্গে চাপিয়ে রাখা, মাথা কাত করে ফোনটি কাঁধের সাথে চেপে ধরে কারোর সাথে কথা বলছে। মুখের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে সে ভাজা মাছটাও উল্টে খেতে জানে না। একদম স্বাভাবিকভাবে পরিয়ে দিচ্ছে চুড়িগুলো। এতটাই দক্ষ হাতে চুড়ি পরিয়ে দিচ্ছে মনে হচ্ছে আরো অনেকবার এই কাজ করেছে। বিন্দু হাঁসফাঁস করে। অস্বস্তি অপ্রস্তুত লেনিনে আড়ষ্ট হয়ে মিয়ে গেল। দূর থেকে এই দৃশ্য দেখে কেউ জ্বলে পড়ে ছারখাড় হয়ে গেল। অগ্নিশিখা চক্ষু ওদের দিকে যেন পুড়িয়ে দেবে সব, যেন তার দৃষ্টিতে বিন্দু ছারখাড় হবে। বিন্দু হাত বাড়িয়ে দিল দোকানের দিকে। ছেলেটি যখনই বিন্দুর হাতে চুড়ি পরিয়ে দিতে যাবে ঠিক তখনই কেউ বাজের মতো ছো মেরে নিয়ে নিল চুড়িগুলো। পোক্ত এক হাত দিয়ে বিন্দুর আঙ্গুলগুলো একত্রিত করে অন্য হাত দিয়ে বিন্দুর হাতে চুড়ি পরিয়ে দিচ্ছে। আকস্মিক এমন অনাকাঙ্ক্ষিত কাজে চমকায় ভরকায় বিন্দু। নেত্রপল্লব বড় বড় হয়ে এলো তার। হতভম্ব বিস্ময় দৃষ্টিতে তাকালো অর্ণের দিকে। অর্ণর এই কাণ্ডে ভেবাচেকা খেল দোকানদার নিজেও। বিন্দুর বিস্মিত নেত্রমণি অর্ণর মুখশ্রীতে। গম্ভীর মুখ লোকটির, কানের ফোন কাঁধের সঙ্গে চাপিয়ে রাখা, মাথা কাত করে ফোনটি কাঁধের সাথে চেপে ধরে কারোর সাথে কথা বলছে। মুখের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে সে ভাজা মাছটাও উল্টে খেতে জানে না। একদম স্বাভাবিকভাবে পরিয়ে দিচ্ছে চুড়িগুলো। এতটাই দক্ষ হাতে চুড়ি পরিয়ে দিচ্ছে মনে হচ্ছে এসব মেয়েলি কাজে সে একেবারেই পরিপক্ক। বিন্দু হাঁসফাঁস করে। অস্বস্তি অপ্রস্তুত লেনিনে আড়ষ্ট হয়ে মিয়ে গেল মেয়েটি। দূর থেকে এই দৃশ্য দেখে কেউ জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। অগ্নিশিখা চক্ষু ওদের দিকে যেন পুড়িয়ে ধ্বংস দেবে সব, যেন তার দৃষ্টির অনলে বিন্দু ছারখার হবে। অর্ণ শেষ চুড়িটা বিন্দুর হাতে পরিয়ে দিতে দিতে রুহির উদ্দেশ্যে গম্ভীর গলায় শুধালো, আর কি নিবে ঝটপট নাও, বাসায় ফিরবো। রুহি এতক্ষণ অবিশ্বাস্য চোখে তাকিয়েছিল অর্ণের পানে। তার বিশ্বাসই হচ্ছে না তার ভাই নিজে থেকেই বিন্দুকে সাহায্য করতে এসেছে। তবে ভাইয়ের মুখে বাসায় ফিরবো শুনেই অমনি মুখটা ফ্যাকাশে হয়ে গেল। মেয়েটি মন খারাপ করে বলল, প্লিজ আর কিছুক্ষণ থাকি না ভাইয়া? গ্রামের মেলা দেখতে আমার খুব ভালো লাগছে। তাছাড়া এখনো তো কেনাকাটাই করতে পারিনি। অর্ণর হাতের বাঁধন শীতল হতেই ছিটকে দূরে সরে গেল বিন্দু। অর্ণ সেটা দেখলো, তবে গায়ে মাখল না। সে রুহির দিকে তাকিয়ে কপাল টান টান করে গম্ভীর ও শান্ত গলায় শুধালো, কি নিবে বলো, আমি কিনে দিচ্ছি। আরে বাবা, কি কিনবো সেটা কি বাসা থেকে ঠিক করে আসছি নাকি? ঘুরবো, দেখবো, তারপর যেটা ভালো লাগবে কিনবো। তুমি থাকো, আমরা একটু ওই দিকটাই ঘুরে আসি। কথাটা বলেই বিন্দুর হাত ধরে অন্য সাইডে নিয়ে গেল। বেচারি বিন্দু ও স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। অর্ণ চাইলো দোকানদারের পানে গম্ভীর গলায় বলল, কত টাকা হয়েছে? অর্ণর তীক্ষ্ণ দৃষ্টি দেখে ভরকে গেল দোকানদার। অর্ণর গম্ভীর গলায় কিছু একটা ছিল। লোকটি আমতা আমতা করলো, আপু তো সব টাকা দিয়ে গেছে, শুধু 120 টাকা বাকি। চুরির ওইটা দেয়নি ভাই। অর্ণর কাছে 20 টাকা ভাঙতি টাকা না থাকায় 150 টাকা দিয়ে চলে গেল। লোকটি একবার টাকার দিকে তাকালো তো আর একবার অর্ণের প্রস্থানের দিকে। মনে মনে ভাবল, যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ না। তুমি কি লোকটিকে ভালোবাসো? প্রণালী নামের মেয়েটি জানতে চাইল। মিথিলা অর্ণের দিকে দৃষ্টি সরিয়ে তাকালো প্রণালীর দিকে। চোখে মুখে যেন তার আগুনের শিখা। মিথিলার এমন দৃষ্টিতে ভরকে গেল মেয়েটি। আমতা আমতা করে বলল, না মানে তোমার দৃষ্টিভঙ্গিতে গেজ করেছি। ওকে আমি ছাড়বো না, অনেক সহ্য করেছি আমি, আর না। ওর কি মনে হয় আমি সস্তা? আজ ওর একটা বিহিত করতেই হবে আমাকে। রাগে পুষতে পুষতে বলে ওঠে মিথিলা। প্রণালী বুঝে গেল তার ধারণাই সত্যি। প্রণালী তাকালো অর্ণের দিকে। সুঠাম দেহি সুদর্শন পুরুষ, এক দেখাতেই প্রেমে পড়ার মতো হ্যান্ডসাম। প্রণালী অর্ণর দিকে তাকিয়েই প্রশ্ন করল, যার জন্য তোমার মন জ্বলে সে জানে সেই খবর?
প্রণালী কিছুটা অবাক হয়ে বলল, শোনো, এসবে বেশি দেরি করতে নেই। দেখা গেল তুমি বলতে বলতে সে অন্য কারো হয়ে গেল, তখন তার থেকে তাকে জানিয়ে দাও নিজের অনুভূতি। প্রণালীর কথা শুনে মনে ভয় ঢুকে পড়ল মিথিলার। এই প্রথম সে কারোর কথা শুনল। সেও চায় অর্ণ জানুক সে তাকে কতটা ভালোবাসে। মেয়েটি বড় বড় পায়ে এগিয়ে গেল অর্ণের দিকে। অর্ণ, সাদি, মারিদ, অভি দাঁড়িয়েছিল। মিথিলা গিয়ে অর্ণের সামনে দাঁড়ালো। গম গমে গলায় বলল, তোমার সাথে আমার কথা আছে অন্য। রিপিট। অর্ণ দাঁড়িয়ে ফোন স্ক্রল করছিল। সে ফোনে দৃষ্টি রেখে বলল, এখন সময় নেই, পরে বলিস। আমার বেলায় সময় নেই, তোমার বিন্দুর জন্য থাকে কেন? রাগান্বিত কণ্ঠে বলে ওঠে মিথিলা। তার কণ্ঠে যেন অধিকার বোধ। কপাল টান টান করলো অর্ণ গম্ভীর গলায় বলল, কৈফিয়ত চাইছিস, বাট তুই ভুল জায়গায় আসলি। শেখ নৌফিল অন্য কাউকে কৈফিয়ত দিতে পছন্দ করে না। এখন এখান থেকে যা, তোর সাথে অযথা কথা বলার সময় আমার নেই। মাত্রই তেলে বেগুনে জ্বলে উঠল মিথিলা। আমার জন্য তোমার সময় থাকে না, রাস্তার মেয়েদের জন্য তো ঠিকই সময় পাও। তুমি জেনে বুঝে আমাকে ইগনোর করছো, তাই না? ফোন হতে দৃষ্টি সরালো অর্ণ। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মিথিলার দিকে। ভ্রু কুঁচকে গম্ভীর গলায় শুধালো, কি জানার কথা বলছিস? আর রাস্তার মেয়েটাকে? মজা করছো আমার সাথে? আমি জানি তুমি ঠিকই বুঝতে পারো আমি তোমাকে ভালোবাসি, আর সেটা জেনে বুঝি আমাকে ইগনোর করছো। বাট ওয়াই? আই রিয়েলি লাভ ইউ অন্য। আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি। তুমি কেন আমাকে এড়িয়ে চলো? কেন আমার থেকে প্রায়োরিটি অন্যকে বেশি দাও? পরিস্থিতি থমথমে অবস্থায়। অর্ণ ফোঁস করে শ্বাস টানল। মিথিলার ভাবভঙ্গি দেখেই তার দুঃখর মস্তিষ্ক পড়ে ফেলছিল সবটাই। কিন্তু মিথিলার জন্য তার মনে কিছুই নেই। মিথিলার মতো মেয়ে তার পছন্দের তালিকার বাইরে। অর্ণ শান্ত গলায় বলে উঠল, ভালোবাসা ভুল কিছু নয়, তবে তুই ভুল মানুষকে ভালোবেসেছিস। আশা করি তুই বুঝতে পারছিস আমি কি বোঝাতে চেয়েছি। কষ্ট পেল মিথিলা। এতটা বছর যাকে বুকের ভেতর লালন করে এসেছে, আজ সে তাকে ফিরিয়ে দিচ্ছে। সে তার জন্য নয়। মিথিলা ভঙ্গুর গলায় বলল, কেন তুমি আমাকে ভালোবাসবে না অন্য? রূপ, হাইট, শিক্ষা, বাবার স্ট্যাটাস, কোনো দিক থেকে আমি তোমার অযোগ্য? কি নেই আমার অন্য? অভি তোর বোনকে নিয়ে যায় এখান থেকে। আমি অযাচিত এসব নিয়ে কথা বলতে চাই না। তাকে বলে দিস নেক্সট টাইম যেন এ ধরনের কথা বলে আমাকে বিরক্ত না করে। রাশভারী গম্ভীর গলায় শুধালো অর্ণ। অভি দীর্ঘশ্বাস ফেলল। সে জানতো এটাই হবে। অভি চিন্তিত হলো। তার বোন যে সহজে অর্ণের পিছু ছাড়বে না ঢের জানা তার। কাহিনী ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে আল্লাহ মুসুল। অর্ণর সম্পত্তি, টাকা পয়সার ওপর মিথিলার লোভ আছে ঠিকই, কিন্তু অর্ণকে সে বড্ড ভালোবাসে, সে কিশোরী বয়স থেকে। মিথিলা কিছু বলতে চাইল। অন্য? মিথিলার কথা সম্পূর্ণ হবার আগেই ধমকে উঠে অর্ণ। ভাই সম্বোধন করে যদি ডাকতে পারিস তবে ডাকিস, নয়তো কথা বলার প্রয়োজন নেই। গোধূলি নগ্ন বিন্দু, রুহি, বৃষ্টি সুন্দরী বসে আছে সেই জিনের গাছের ডালে। জ্বরে হাবুডুবু খাচ্ছে নদী। বিন্দু পা দুটো চুবিয়ে রেখেছে নদীর পানিতে। গাছটা একেবারেই নিচু, কোনো বাচ্চাও হামাগুড়ি দিয়ে উঠতে পারবে এমন। বৈরী মাতাল করা হাওয়া, পাখির মিষ্টি কণ্ঠের গান, মন জড়িয়ে যাওয়া একটি মনোরম পরিবেশ। এই বিন্দু, নৌকায় চড়বি? এই আচমকা মেহেদির উচ্চ কণ্ঠস্বর শুনে হকচকায় মেয়েগুলো। বিন্দু এদিক ওদিক তাকে খোঁজার চেষ্টা করলো। না, কোথাও দেখা যাচ্ছে না কাকে। কপাল গোটালো বিন্দু। রিপিট, কপাল গোটালো বিন্দু। তবে কি সে ভুল শুনলো? বাকিদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, মেহেদির কণ্ঠস্বর না শুনলি তোরা? হ্যাঁ শুনলাম তো। বলদটা কোথায় বসে শাড়ির মতো চেঁচাচ্ছি রে? স্ত্রীর কথা শুনে নাক সিটকায় বিন্দু। চক্ষু যুগল কুচকে বলে, বলত কি? হ্যাঁ, কী ধরনের কথাবার্তা? তোকে শালীন ভাষায় কথা বলতে বলছি না? ভেঙচি কাটলো বৃষ্টি। বলদকে বলদ বললে আবার দোষের কি? এই তোদের ডাকছি, শুনতে পাচ্ছিস না? পুনপুন করে কি এত কথা বলিস রে? ছেলে মেয়ে বিয়ে দিচ্ছিস বেয়াদবের দল। এত হঠাৎ মেহেদির ধমকে ভরকে গেল ওরা। মেহেদি নৌকা নিয়ে এসেছে। বিন্দু তড়াক করে উঠে দাঁড়ালো। আমাকে নে, আমি উঠবো নৌকায়। এতক্ষণ ধরে ডাকছে কি সাদে? উঠে আয় গাধি। আজকে আর তর্ক করলো না বিন্দু। অন্য সময় হলে গাধি বলার জন্য ছেলেটির খবর করে ছাড়তো। নৌকা ভ্রমণ করতে মেয়েটির ভীষণ ভালো লাগে। রিপিট,
নৌকা ভ্রমণ করতে মেয়েটির ভীষণ ভালো লাগে। একে একে সবাই নৌকায় চড়ে বসলো। বইটা হাতে মেহেদি দক্ষ সহিত নৌকা চালাচ্ছে। রুহি হাত চুবিয়ে রেখেছে নদীর পানিতে। আঙুলগুলোর ফাঁক গলিয়ে কি সুন্দর পানির স্রোত বয়ে চলছে। বিন্দু চক্ষু যুগল বড় বড় করে দেখছে। মেহেদি মুগ্ধ চোখে তাকিয়ে আছে বিন্দুর দিকে। মেয়েটিকে ছেড়ে কিছুদিনের জন্য গ্রামে আসায় মনটা খুব অশান্ত হয়ে পড়েছিল। না চাইতেও ফ্যামিলির চাপে আসতেই হলো। তার অশান্ত মনটা শান্ত করতে যে এই মেয়েটির আগমন ঘটবে সে স্বপ্নেও ভাবেনি। মেয়েটি এত সহজ সরল কেন? অতি সাধারণ কিছু ও তার চোখে অসাধারণ সুন্দর। সামান্য ক্ষুদ্র কিছুতেও খুঁজে পায় মুগ্ধতা। পাশে বেশি আয়তন না নদীটির, সরু একটা নদী। নৌকা টলার ছোট ছোট জাহাজ ব্যতীত কিছুই চলতে দেখা যায় না। দুই তীরে অবস্থিত অসংখ্য গাছ, যা প্রকৃতিকে আরও দ্বিগুণ সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। রুহি কপাল কুঁচকে বৃষ্টিকে জিজ্ঞেস করে, এগুলো কি গাছ রে? ছইল গাছ। বৃষ্টির কথা শুনে বিন্দু কপাল গোটালো, বলল, ছইলা কি? এই আবার কেমন নাম? এই যে গাছগুলা দেখছো আপা, এই গাছে যেই ফল ধরে সেইটার নামে ছইলা। এই লাইগায় এই গাছের আমরা ছইলা গাছ কই। তোমরা কখনো ছইলা খাওনি? সুন্দরীর কথার পৃষ্ঠে মাথা নাড়িয়ে না বোঝালো রুহি আর বিন্দু। খাবে কি? তারা কোনোদিন নামই শুনেনি। দিদি এক পল চাইল বিন্দুর দিকে, তারপর বলল, খাবে কি? তারা কোনোদিন নামই শোনেনি। মেহেদি এক পল চাইল বিন্দুর দিকে, তারপর বলল, এখন এই ফলের সিজন চলে গেছে, সিজন আসলে এনে দিবনি। একটা পড়ন্ত বিকেল, নদীর স্রোত নিস্তেজ হয়ে পড়েছে। সময়টা থমকে আছে। নৌকার ওপর মাথায় বসে বিন্দু হাত ডুবিয়ে রেখেছে নদীতে। চক্ষু চুকুল বন্ধ করে মুহূর্তটা অনুভব করছে। চলন্ত বইটা থেমে আছে। মেয়েদের চক্ষু আটকে আছে বিন্দুতে। সে নিজেও জানে না তার সাথে হচ্ছেটা কি। এই বোকা মেয়েটিকে দেখতে তার এত ভালো লাগছে কেন? কেন মেয়েটিকে এক পল দেখার জন্য ছটপট করে সে? রুহি বৃষ্টিও তো তার ফ্রেন্ড। কই তাদের বেলায় তো এসব হয় না। নিজের অনুভূতি নিয়ে বড্ড বিপাকে ছেলেটি। এটা মোহ, ভালো লাগা নাকি ভালোবাসা? এ যেন নিজের সাথে নিজের যুদ্ধ, নিজের ভেতর পালিত অনুভূতির সাথে নীরব যুদ্ধ। মস্তিষ্ক বলে তুই ভয়ঙ্কর প্রণয়ে জড়িয়ে পড়ছিস, যা তোর জন্য একেবারেই অনুচিত। মন কি আর সেই কথা ধার ধারে? মনের মাঝে তো শুধুই মেয়েটির বসবাস। ধরিত্রী জুড়ে রৌদ্র তীব্রতা বহুক্ষণ আগেই ম্রিয়মান হয়েছে। গ্রামের ছোট্ট বাড়িটি সেজে উঠেছে ঝাড় বাড়িতে আর লাইটিংয়ে। উঠানে হলুদের আয়োজন চলছে। মহিলারা শিল্পাটা নিয়ে গোল হয়ে বসেছে। তারা একত্রিত হয়ে মুখ দিয়ে সুমিষ্ট সুর তুলছে আগেকার দিনের বিয়ের গীত। বাড়ির সামনেই আছে ঘাট বাঁধানো বিশাল এক পুকুর। সেই অন্ধকার পুকুর ঘাটে জল জল করছে নিভু নিভু আগুনের ফুলকি। অর্ণ তীক্ষ্ণ দৃষ্টি ফোনের ডিলিট অপশনের কিছু ফটোতে। তোর মনে ঠিক কি চলছে সত্যিকার বলতো? সাদির কথা শুনে ভ্রু বাঁকায় অর্ণ, গম্ভীর গলায় শুধালো, কি চলার কথা বলছিস? মারিত বলল, কি চলে সেটা তো তুই বলবি। তুই কি বিন্দুর সাথে সম্পর্কটা সামনে এগিয়ে নিতে চাস? এমনটা মনে হওয়ার রিজন কি? অর্ণ নির্লিপ্ত ভঙ্গিতে বলল কথাখানা। সাদি বিরক্ত হয়ে বলল, তুই বোঝাতে চাস ওর জন্য তোর মনে কিছু নেই, তবে ওকে কেউ শুলে তোর প্রবলেম হচ্ছে কেন? সিগারেটের ধোঁয়ায় কুণ্ডলি পাকিয়ে উড়ে মিশে যাচ্ছে বৈরী হাওয়ায়। সাদির প্রশ্নখানা বৈরী হাওয়ায় মিলিয়ে যায়। যার থেকে উত্তর যায় সে একেবারেই নির্লিপ্ত। নির্বাক ভঙ্গিতে একের পর এক সুখ টান দিচ্ছে সিগারেটে। না, আর দমে থাকতে পারল না তারা। সাদি এবার বলেই উঠল, তুই কোনোভাবে ওকে ভালোবেসে ফেলিসনি তো? এবার সঙ্গে সঙ্গেই গম্ভীর স্বরে উত্তর আসলো, আমার বাড়ির মেয়েও, ওর সাথে জড়িয়ে আছে আমার পরিবারের সম্মান। এতটুকুই আমার দায়িত্ব। এনাফ। মারিদ সাদি দুম করে নিঃশ্বাস ছাড়লো। এর দ্বারা কাউকে ভালোবাসা অসম্ভব। এর মধ্যে ভালোবাসা টালোবাসা কিচ্ছু নেই। তবু কোথাও এক টুকরো আশার আলো বেঁধেছিল তারা। সাদি অর্ণর ফোনখানা নিয়ে রুহির ছবিগুলো তার ফোনে সেন্ড করে দিল। ছবিগুলো ফোন থেকে ডিলিট করলেও সেগুলো ডিলিট অপশনে জমা হয়েছিল, যেটা বিন্দু তাড়াহুড়াই খেয়াল করেনি। অর্ণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সাদির দিকে, রাশভারী গম্ভীর গলায় শুধালো, তোকে ওর থেকে দূরে থাকতে বলছি। ও এখনো ছোট, নিজের অনুভূতি নিয়ন্ত্রণ কর, নয়তো তোর বালের ভালোবাসার লাথি মারতে আমার সময় লাগবে না। নিজেকে নিয়ন্ত্রণ না করলে এতদিনে মামা হয়ে যেতে। লাথি মেরে পুকুরে ফেলবো বেয়াদব। কথাবার্তা বুঝে শুনে বল। অর্ণর ধমক উড়িয়ে দিল সাদি। আমার বোনও ছোট, ওর আশেপাশে যেন না দেখি তোকে। কপাল টান টান করে অর্ণ ভ্রু কুচকে গম্ভীর গলায় শুধালো, তোর বোনটা আবার হলো কখন? হয়েছে
আমি বিন্দুকে যেদিন দেখেছি সেদিন থেকে মনে মনে আমার বোন ভেবে নিয়েছি তুই ওর থেকে দূরত্ব মেনটেন করে চলবে। মারিদ সিগারেটের শেষ অংশটুকু পায়ের তলায় পিষে বলল, কি শুরু করলি তোরা? একটু বাজারে যেতে হবে, চল। হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে, অথচ এখানেও মিষ্টি এসে পৌঁছায়নি। সময় গড়িয়ে এখন রাত প্রায় 8টা। ছোট বড় সব মেয়েগুলো সেজেছে বসন্তী রঙে। বিন্দু, রুহিও বাদ পড়েনি আজ। সেদিনে সেই অর্ধবয়স্ক মহিলা নিজ হাতে পরিয়ে দিয়েছে শাড়ি। মারিদের বড় চাচি সে অসম্ভব ভালো মানুষ তিনি। বিন্দুর ছিমছাম গতরে জড়িয়েছে বাঙালি স্টাইলে আধ পৌড়ো করে বসন্ত শাড়ি, দুহাত ভর্তি কাঁচা ফুলের মালা, চুলগুলো খোপা করে সেথায় গুজে দিয়েছে তাজা ফুলের গাছরা। ডাগর ডাগর রাখি পল্লবে লেপটে নিয়েছে মোটা অঙ্কের কাজল, ঠোঁটে লাগিয়েছে হালকা গোলাপি লিপস্টিক। এতেই যেন মেয়েটির সৌন্দর্য দ্বিগুণ বেড়ে গেল। তার হাস্যোজ্জ্বল মুখশ্রী সূর্যের আলোর ন্যায় জ্বলজ্বল করছে। সাদি কেবলই বাড়িতে ঢুকেছে। প্যান্ডেল পেরিয়ে ভেতরে ঢুকতেই পরিচিত নারীর কণ্ঠস্বর কণ্ঠস্বর শুনে সেথায় তাকালো। ব্যাস, বেচারা যেন সঙ্গে সঙ্গেই হোঁচট খেয়ে গেল। বড় বড় চক্ষু যুগল করে তাকালো রুহির পানে, যে স্টেজে রুমকির পাশে গোল হয়ে কিছু একটা নিয়ে খিলখিল করে হাসছে। বসন্তী শাড়ি, খোপা গোজা বসন্ত শাড়ি, খোপা গোজা গোলাপের গাজরা। শুকনো ঢোক গিলতে শুরু করলো সাদি। এই প্রথম এমন আবেদনময়ী রূপে দেখলো মেয়েটিকে। শাড়ি পরায় দরুন মেয়েটিকে বেশ বড়সড় লাগছে। আশ্চর্য, মেয়েটি এত বড় হলো কবে? তার এখনও স্পষ্টভাবে মনে আছে, রুহি তখন 6-এ পড়ে, কোনো একটি কাজে গিয়েছে মামার কাছে। সেদিন মামা মামি কেউ ছিল না বাড়িতে। রুহির রুম থেকে কান্নার আওয়াজ শুনে ছুটে গিয়েছিল মেয়েটির রুমে। গিয়ে দেখেছিল রুহি পেটে হাত দিয়ে কান্নাকাটি করছে। সাদি মেয়েটির মাথায় হাত বুলিয়ে আদর করে জিজ্ঞেস করেছিল সে কেন কান্না করছে। আকস্মিক তাকে জড়িয়ে ধরে সে কি কান্না মেয়েটির। বারবার বলছিল সে বাঁচবে না, তার কি যেন হয়েছে। অবুঝ রুহি বিষয়টি না বুঝলেও সময় করাতেই সাদি বুঝল রুহির কান্নার কারণ। সেদিন প্রথমবারের মতো পিরিয়ড হয়েছিল রুহির। সাদি জানে না তার কি হয়েছে। সেদিন মেয়েটি যখন তাকে জড়িয়ে ধরল, তার যেন কি একটা হলো। সেই 4 ফুটের পুচকে মেয়েটি এলোমেলো করে দিল তাকে। একদিন 2 দিন করে, মাসের পর মাস, বছরের পর বছর গড়িয়ে গেল। তার মনেও মেয়েটির জন্য একটি পোক্ত জায়গা তৈরি হলো। ভ্রু বাঁকায় সাদি। মেয়েটিকে আজ তাকে মার্ডার করার প্ল্যান করছে নাকি? বেকুব মেয়েটি কি জানে তার উত্তপ্ত অনলে মেয়েটি নিজেই পড়ে যাবে? এলোমেলো দৃষ্টি ফেললো সাদি, বিড় করে আওড়ালো, আজকে তোর খবর আছে রে হাঁপানি রুগী।